দর্শক আমন্ত্রণ ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সচরাচর কথা বলে থাকি সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে। গতকালকে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের পর আজ আরও অনেক ঘটনা, অনেক বিষয় নিয়ে আলোচনা। এরই মধ্যে সুখবর হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মানবাধিকার নিয়ে বিভিন্ন সময় আলোচনা ছিল। চূড়ান্ত রকমের মানবাধিকার লঙ্ঘনের কারণে বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে রীতিমতো মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও খেতে হয়েছে। আজকে বিএনপির পক্ষ থেকে সেই র্যাবকে বিলুপ্ত করারও ঘোষণা বা উদ্যোগের কথা বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছে এবং সেটি না করলে প্রয়োজনে তারা ক্ষমতায় এসে সেটি করবে। এসব নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনার জন্য অনেকগুলো বিষয় আমার সঙ্গে এই স্টুডিওতে এই মুহূর্তে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, স্বাগত আপনাকে। আছেন প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি, আপনাকেও স্বাগত। আশা করছি আমাদের সেই কিছুক্ষণের মধ্যে আরেকজন অতিথিও যুক্ত হবেন। আমরা নাসির আপনাকে দিয়ে আলোচনাটা একটু শুরু করতে চাই। মানবাধিকার লঙ্ঘনের গত ১৫ বা ১৬ বছর আওয়ামী লীগের রিজিমে যে ঘটনা, তার একটা বড় অংশের শিকার আপনার যে মূল দল বিএনপি, ছাত্র দল, যুব দল তারা হয়েছে। আপনারা কখনো এটা পর্যালোচনা করেছেন কিনা, যেরকম এখনো ইলিয়াস সাহেবের খবর কি, তার স্ট্যাটাস কি, সেটি তার পরিবার জানে না। ফলে তাদের কাছে মানবাধিকার শব্দটা আমাদের কাছে যতটা যেরকম, নিশ্চিতভাবেই যার পরিবারের একজনের অবস্থান জানা যায়নি, তিনি জীবিত না মৃত জানেন না, আজকে তারা যে সমাবেশ করেছে সেখানে এরকম অসংখ্য গল্প আমরা শুনেছি। ফলে এখন আসলে আমরা মানবাধিকার এখনকার বাংলাদেশে কতখানি রক্ষা করতে পারছি এবং আগামী দিনে মানবাধিকার নিয়ে আমাদের চিন্তা ভাবনা কি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটি ঐতিহাসিক দিন, মানবাধিকার দিবস। এই দিবসের এবারের প্রতিপাদ্য যেটি ছিল আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ। এখন আমরা যেটি গণমাধ্যমে দেখলাম সেটি হচ্ছে সারা বিশ্বে গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ সেখানে মানবাধিকারের লঙ্ঘন ব্যাপক হারে হয়েছে। সেটি গত কয়েক মাসে গণতান্ত্রিক ব্যবস্থাগুলো কিছুটা আস্তে আস্তে উন্নত হচ্ছে। আমরা যেটি বাংলাদেশে দেখেছি সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে যারা প্যাসিবাদ তৈরি করেছিল তারা বিদায় নিয়েছে। আমরা সিরিয়াতে দেখেছি, আর ঠিক তার 2-1 বছর আগে আমরা যেটি শ্রীলঙ্কাতে দেখেছি। আমরা যেটি মনে করতে চাই সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই প্যাসিবাদে বাংলাদেশের 3টি জাতীয় নির্বাচন অবৈধভাবে খুনি হাসিনা সরকার কর্তৃক যেটি প্রতিফলিত হয়েছিল, সেখানে বাংলাদেশের সব থেকে ক্ষতিগ্রস্ত যে ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘনের যেই ব্যবস্থাগুলো তৈরি হয়েছিল বা মানবাধিকার লঙ্ঘন যে ক্ষেত্রে সবচেয়ে বেশি দায় তৈরি হয়েছিল, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত সংগঠন। আমরা যদি আপনাকে একদম উদাহরণস্বরূপ বলি তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, সাংসদ ছিলেন, তাকে যেভাবে মধ্যরাতে তাকে গুম করা হয়েছে, আজকে প্রায় 16-17 বছর ধরে ওনার পরিবার কিন্তু তার বর্তমান আপনি যেটি বলছেন স্ট্যাটাস কিন্তু সেটি জানে না যে উনি কি জীবিত রয়েছেন নাকি মৃত রয়েছেন। এর বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীকে শুধু গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে তাদেরকে গুম এবং খুনের শিকার হয়েছে। পর থেকে মানবাধিকার পরিস্থিতি ঠিকঠাক আছে আপনাদের? আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে যারা খুনি সংগঠন, যারা আওয়ামী লীগ, যারা মানবতার বিরুদ্ধে অপরাধে মানবাধিকার লঙ্ঘন করেছেন, তারা তো বলেছেন যে এই আওয়ামী লীগ যদি বিতাড়িত হয়, আওয়ামী লীগ যদি সরকার থেকে চলে যায়, তাহলে 3 লক্ষ লোক অথবা 5 লক্ষ লোক তারা খুন হতে হবে। আমরা তো সেরকম পরিস্থিতি একটাও দেখিনি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি বা অন্য কোনো সংগঠন দ্বারা এরকম আওয়ামী লীগ কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীরা এরকম হয়রানি অথবা হত্যার এরকম একটি ঘটনা কিন্তু আমরা দেখছি না। সুতরাং এ থেকে বোঝা যায় যে 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কিঞ্চিত হলেও মানবাধিকার পরিস্থিতি উন্নত হয়েছে, কিন্তু সেটি তো ব্যাপক মাত্রায় পুরো 1 বছর বা 5 বছরকে মার্জিন করবে না গত 3 মাস বা 4 মাসে কি হয়েছে। তারপর আমরা মনে করছি যে আগামী বছর যখন এই 10 ডিসেম্বর আবার আসবে, তখন আমরা হয়তো এটি এর একটি চূড়ান্ত বা একটি পজিটিভ কোন আসতে পারবো বলে আমরা মনে করছি। তিথি, আপনি যেহেতু এখন সরকারেও আছেন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে 8 আগস্ট যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তারপরে প্রায় 4 মাসের মতো হতে যাচ্ছে, এই সময়ের মানবাধিকার পরিস্থিতি নিয়েও কিছু সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্পদের উপর নির্যাতন, সেটি নিয়ে নিশ্চিতভাবেই ভারতীয় গণমাধ্যম বা একটা গোষ্ঠী বাড়াবাড়ি করেছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন, ব্রিটিশ পার্লামেন্টের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের পক্ষ থেকে সেটি নিয়ে ভালো রকমের উদ্বেগ জানানো হয়েছে। ফলে
এইটা কি সরকারের ব্যর্থতা, নাকি এটিকে আপনারা যেটিকে বলেন যে একটা পরিস্থিতির পরে সেটা সামাল দিতে পুলিশকে অ্যাক্টিভ করতে খানিকটা সময় লেগেছে? আজকে একটা প্রতিবেদন আমরা প্রেস উইং থেকে দিয়েছি আমাদের প্রেস ব্রিফিংয়ে। সেটা হচ্ছে ৮৮টি মামলার ঘটনায় মানে মামলায় ৭০ জনকে অ্যারেস্ট করেছে। এই মামলাগুলোর মধ্যে আমার এখন নিশ্চিতভাবে মনে নেই, কিছু মামলা হয়েছে ৪ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত। এই ৪ আগস্ট থেকে ২২ আগস্টের যে রিপোর্টগুলো, সেই রিপোর্টটা আমরা পেয়েছি হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে। তারা যে ঘটনাগুলোর কথা বলেছেন সেই ঘটনার বেসিসে কিছু মামলা পুলিশ করেছে এবং সেই মামলায় অ্যারেস্ট হয়েছে কিছু। এবং এরপরে অক্টোবরের ২১ তারিখ পর্যন্ত যে কয়টা মামলা ছিল সে কয়টা মামলাতে বাকি ৩৫ জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি মনে করি সংখ্যালঘুর বিশেষ করে হিন্দুদের ওপর যে ধরনের হামলার কথা আসলে ম্যাস স্কেলে ইন্ডিয়ান মিডিয়াতে প্রচার হচ্ছে, সেটা পুরোপুরি একটা অপপ্রচার, মিস ইনফরমেশন। সেটা নিয়ে আমরা বারবার করে বলছি এবং সেটা আসলে বাংলাদেশের মানুষ এখন অলরেডি জানে। প্রধান উপদেষ্টা যে দুটো মিটিং করেছেন, রাজনৈতিক দলের সাথে মিটিং করেছেন, বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সাথে মিটিং করেছেন, সেই মিটিংয়েও আসলে এই কথাটা উঠে এসছে বারবার করে যে একটা ম্যাসিভ স্কেলে মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। এবং আমি একটু মেনশন করতে চাই এই জায়গাটাতে যে ধর্মীয় নেতাদের সাথে যে মিটিংটা ছিল বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সাথে, সেখানে ওনারা এটা বলেছেন যে আমরা আসলে কোনো ধরনের হামলার শিকার বা সহিংসতার শিকার হইনি, কিন্তু এক ধরনের আশঙ্কা আমাদের মধ্যে আছে, এক ধরনের ভয় আমাদের মধ্যে আছে। ভয়টা কীরকম? এই মিস ইনফরমেশন নিয়ে আসলে ভয়টা। যখন আপনি ম্যাস স্কেলে মিস ইনফরমেশন ছড়াবেন, আপনি যখন বলবেন যে ২০০, ৩০০, ৪০০, ২০০০, ৪০০০ মানুষ আক্রান্ত হচ্ছে, তখন আসলে দুজন মানুষের উপর হামলা হলেও সেটা এক ধরনের দেখা যায় যে অ্যাটেনশনটা আর পায় না এবং আমাদেরকেও ডাবল ক্রস ট্রিপল ক্রস চেক করতে হয় যে আসলে এই ঘটনাটা ঘটছে কিনা, নাকি এটাও একটা মিস ইনফরমেশন। তো এই জায়গা থেকে একটা অসুবিধা আসলে তৈরি হচ্ছে। যেই সহিংসতার ঘটনা বলি বা অন্য কোনো ধরনের নিপীড়নের ঘটনা বলি, যখন ম্যাস স্কেলে মিস ইনফরমেশন ছড়ানো হয়, তখন আসলে দুই একটা ঘটনা ঘটলেও দেখা যাচ্ছে সেটা নিয়ে আমরা যত দ্রুত অ্যাকশনে যেতে পারতাম, সেটাও আমাদের আসলে ডাবল চেক ট্রিপল চেক করতে হচ্ছে। তো এইটা একটা আমি মনে করি সমস্যাই। আর আমি মোটামুটিভাবে যেহেতু আমার নিজস্ব কথা আমি সেই জায়গা থেকেই বলবো, যখন আমি জনগণের সাথে কথা বলবো বা যখন আমাকে প্রতিনিধিরা যে ইনফরমেশনটা দেবেন, আমি পরপর যে কটা মিটিং হয়েছে প্রধান উপদেষ্টার সাথে জাতীয় ঐক্যের লক্ষ্যে যে মিটিংগুলো হয়েছে, সেখানে খুব স্পষ্টভাবে এটা এসছে যে বাংলাদেশের সকল নাগরিকের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সকলেরই। আমাদের যারা মুসলমান সম্প্রদায়ের যারা ধর্মীয় প্রতিনিধিরা আছেন, তারা এটা বলেছেন যে তারা অন্য কোনো ধর্মের প্রতিনিধিদের উপরে, অন্য কোনো ধর্মের মানুষের উপরে কোনো ধরনের নিপীড়ন নির্যাতনে তারা বিশ্বাস করেন না, তারা এটা কখনোই করবেন না এবং তারা এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক আছে। পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত সংখ্যালঘু বলি আর যাই বলি সবকিছুর সকল নাগরিকের নিরাপত্তায় তারা তৎপর আছে। এবং দুর্গাপূজায় আমি নিজে যেহেতু হিন্দু ধর্মের একজন অনুসারী, আমি দুর্গাপূজায় ঢাকার বাইরে ছিলাম, আমি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, সেখানকার ডিসি বলেন, সেখানকার প্রশাসনের সকল কর্মকর্তার সাথে কথা বলেছি মোটামুটিভাবে এবং দেখেছি তারা কি পরিমাণ তৎপর ছিল যাতে নির্বিঘ্নে এই পূজাটা পালিত হয়। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট তৎপর আছে। তাহলে ব্রিটিশ পার্লামেন্টের এই রিপোর্টটাকে কি আপনারা প্রত্যাখ্যান করছেন? এই রিপোর্ট নিয়ে অলরেডি কিন্তু আমরা কথা বলেছি এবং এটাও আমাদের কাছে মনে হচ্ছে যে পতিত স্বৈরাচার যে বিশাল অ্যামাউন্টের অর্থ পাচার করে দেশের বাইরে নিয়ে গেছে, সেটাকে তারা ইনভেস্ট করছে আসলে আমাদের এই সরকারকে অস্থিতিশীল করার জন্য এবং দেশের পরিস্থিতি খুব খারাপ, এই ধরনের এক ধরনের প্রচারণা তারা করতে চাচ্ছে। আচ্ছা তিথি, আমার খুবই একটা সরল প্রশ্ন, মানে ধরেন এই কয়েকদিন আগে মানে এই ২৪-এর নির্বাচনের আগে যিনি সরকারের ওই সময়ের সরকারের তথ্যমন্ত্রী ছিলেন ডক্টর হাসান মাহমুদ, পরে পররাষ্ট্রমন্ত্রী, যখন টিআইবি বা আন্তর্জাতিক কোনো সংস্থা বাংলাদেশের বা সরকারের বিরুদ্ধে রিপোর্ট যেত, তাদের যে রেটরিক বা যেভাবে কথা বলতেন, আপনারা বা আপনাদের পুরো সরকার কি একইভাবে কথা বলছেন? আমরা মনে করি আমরা যথেষ্ট ভালোভাবে কথা বলছি। আমরা প্রতিটা, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের প্রেস উইং এর প্রতিটা সদস্যই কিন্তু ইন্ডিয়ান মিডিয়ার সাথে প্রতিদিনই অন্তত ৩ থেকে ৪টা টকশোতে তারা কথা বলছে। যেভাবে কথা বলার প্রয়োজন সেভাবে আমরা কথা বলছি। এবং আপনি জানেন এই কয়দিন আগেই ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন, তার সঙ্গে গতকালকে এসেছেন এবং তার সঙ্গে যে মিটিংটা হয়েছে প্রধান উপদেষ্টা, সেখানেও প্রধান উপদেষ্টা খুব স্পষ্টভাবে এই বিষয়গুলো তুলে ধরেছেন যে এক ধরনের মিস ইনফরমেশন থেকে একটা ক্লাউড তৈরি হয়েছে, যে ক্লাউডটা আমাদের দূর করতে হবে। আমি মনে করি বর্তমান সরকার খুব দৃঢ়ভাবে আসলে এটার বিরুদ্ধে কথা বলছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনেক রায় যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক কমিটি। রাইট, অনেক আপনাকে স্বাগত এবং দুঃখিত আমাদের অফিসের সামনে জ্যামের জন্য বোধহয় আপনার দেরি হলো। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আজকে মানবাধিকার দিবসে একটা বড় সমাবেশ হয়েছে, আমরা এই তুলিয়াপাদেরকে অর্থাৎ মায়ের ডাক তাদেরকে আয়োজনগুলাও
করার তারা সুযোগ পেত না, সেখানে গিয়ে নানা ধরনের বাধার মুখে তাদের পড়তে হতো। আজকে একটা সুবিশাল পরিসরে মন খুলে তারা কথা বলেছেন, কে কিভাবে নির্যাতিত হয়েছেন সে কথা বলেছেন। সেইখানে গিয়ে সমন্বয়ক এবং এখন আপনারও নেতা, তিনি যেহেতু জাতীয় নাগরিক কমিটিতেও সে এসছে, সার্জিস স্পষ্ট করে বলেছেন যে এইদের বিচার, যারা এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদের বিচার আগে হতে হবে, তারপরে ভোট। ফলে এটি সম্ভবত খুবই পরিষ্কার বার্তা নাগরিক কমিটির পক্ষ থেকে, এই বিচার প্রক্রিয়া শেষ না করে আপনারা নির্বাচন চান না। ব্যাপারটা কিরকম? বিষয়টা হলো কি, আসলে আমরা তো আমাদের যে ব্যাক হিস্ট্রি, আমরা একবারে যদি আমি মনে করি যে 71 থেকে ধরেন, 90 থেকে ধরেন, আমরা কিন্তু প্রত্যেকবার দেখেছি একটা বড় আন্দোলন, একটা বড় ঘটনা, একটা বড় যখন শোরগোল হয়, একটা যখন পরিবর্তন আসে, কিন্তু এই পরিবর্তনটাকে যখনই সময় যেতে থাকে দেখা যায় এটা ফিকে হতে থাকে। এবং আমরা লক্ষ্য করি যে বারবার আমাদের রাজনৈতিক দলগুলো নানান রকম ইকুয়েশন, বাহিরের শক্তির চাপ, নানান রকম মানে অনেক রকমের ইকুয়েশনে আমাদের যা আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটগুলো হারায় যায়। আপনি যদি দেখেন আমাদের 90-এর আন্দোলনের পরে যে চুক্তিগুলো হয়েছিল 3 জোটের মধ্যে, এগুলো কিন্তু কেউ মানে নাই। তাহলে এখন আমি আসলে কিভাবে আমি কিভাবে ভরসা করব যে একটা নির্বাচিত গভর্নমেন্ট আসার পরে সেই নির্বাচিত গভর্নমেন্ট আমার এই কাজগুলো করবে? আমি শুধু আপনি মানবাধিকার রক্ষা বা নির্যাতন, এইটা কিন্তু আসলে তার যে পুরো সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের একটি অংশ। আপনি যদি দেখেন প্রত্যেক বছর $16 বিলিয়ন করে লুট হয়ে গেছে। মানে এই $16 বিলিয়ন যে লুট হওয়া প্রত্যেক বছরে, সেটার ইম্প্যাক্ট আসলে সাধারণ মানুষের উপর না, এটা তো 17 কোটি মানুষের উপর নির্যাতন হয়েছে। আজকে আমাদের অর্থনীতির যে অবস্থা, যেভাবে অর্থ লুটপাট করা হয়েছে, তো এইগুলো ফেরত আনবে কে? এই কমিটমেন্ট কি নির্বাচিত গভর্নমেন্ট দিতে পারবে যে সে এটা করবে? বা আমরা কি আমাদের ব্যাক যে হিস্ট্রি, সেই হিস্ট্রি থেকে আমরা দেখেছি যে নির্বাচিত সরকারগুলো এরকম নানান রকম ইকুয়েশনের মধ্যেও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছে কিনা? অনেক ধরেন নির্বাচিত সরকার নিয়ে আমাদের অভিজ্ঞতা 90-এর পরে খুব আশাব্যঞ্জক না, কিন্তু তারপরেও মানে তারা তো জনগণের ভোটে নির্বাচিত, এর বিপরীতে অন্য কোনো বিকল্পকে আছে আসলে আমাদের? না, আমরা একটা জিনিস হলো, প্রথম বিষয় সেটা হলো মানে আপনি এদেরকে বিচার করবেন আর এর জন্য নির্বাচন হবে না, এটা তো আলোচনা না আর কি। নির্বাচন তো নিশ্চয়ই হইতে হবে। আমাদের দেশের মানুষজন গত 15 বছর বা একটা লম্বা সময় তার ভোটাধিকার চর্চা করতে পারে না, কিন্তু এখানে তো কিছু ট্রেডমার্ক। আমরা যদি গভর্নমেন্টের সময় দেখি, গভর্নমেন্ট আজকে প্রায় আগস্ট মাসের পরে আজকে ডিসেম্বর মাস যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত মানে কোন কোন জায়গায় সংস্কার হবে, বা শেখ হাসিনার যদি বিচার হয় সেই বিচার কিভাবে হবে, বা মনে করেন এই টাকা যে লুট হয়েছে, আমি তো বলতেছি বলছি না যে আপনি 6 মাসের মধ্যে এই টাকা ফেরত আসবে, হয়তো এই টাকা ফেরত আসতে 2 বছর লাগবে, কিন্তু রাস্তাটা তো তৈরি হইতে হবে। সো রাস্তাগুলো তৈরি করার আগেই যদি আমি নির্বাচনের প্রেশারটা দেই, তাহলে তো একটা প্রবলেম আসলে এখানে সে অ্যারাইজ করে। কিন্তু নির্বাচনকে কিন্তু আনডিনাই করা হচ্ছে না, নির্বাচন গুরুত্বপূর্ণ, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কিভাবে আসলে এই সংস্কারগুলো হবে, কোন কোন লাইনে হবে, কিভাবে এই টাকাগুলো আমরা ফেরত আনবো, যারা যারা এই ঘটনার সাথে দায়ী, মানে শুধুমাত্র তো শেখ হাসিনা আয়নাঘরের সাথে দায়ী না, আর অনেকজন দায়ী, তাহলে তারা কারা? তাদের নাম এখনো আমাদের সামনে আসেনি। আরও কারা কারা এই যে এত বড় একটা প্ল্যান, এত বড় গত 15 বছরের যে শাসন, এই শাসনের যে প্ল্যানটা, এই প্ল্যানে কারা কারা যুক্ত ছিল? নিশ্চয়ই শেখ হাসিনা একা নন, তার সাথে আরও অনেকজন যুক্ত ছিলেন যারা ব্যাক অফ দ্য হ্যান্ড এইসব প্ল্যান রেডি করেছেন। তো তাদেরকে আমরা সামনে থেকে দেখতে চাই না? এই জনগণ কি দেখতে চায় না? আমরা তো দেখতে চাই যে আসলে বাংলাদেশের কোন কোম্পানি, কোন নেতা আসলে কত টাকা কোথায় পাচার করেছেন। এই ঘটনাগুলো যদি না হয়, এটা যদি একটা দৃষ্টান্ত হিসেবে না থাকে, তাহলে পরবর্তীতে যে আবারও এরকম একটা পরিস্থিতি তৈরি হবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। ফলে আমরা দেখলাম ওই অনুষ্ঠানে এই কথাও বলা হয়েছে যে 662 জন, যদি ভুল না করি, যাদের কথা ক্যান্টনমেন্ট থেকে বলা হলো যে তারা সেনা হেফাজতে রয়েছেন বা ছিলেন মিলিটারি, তারা কোথায় গেলেন, কিভাবে গেলেন, সেই দায়িত্ব কে নেবে? এখন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় বলেছি যে এখন পর্যন্ত পররাষ্ট্র সচিব আসলেন ইন্ডিয়ার, আমরা সেখানে আসলে শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে, শেখ হাসিনাকে ফেরত এনে তার বিচার শুরু করার ব্যাপারে আসলে কতটুকু আলাপ হয়েছে সেখানে, সেটা কিন্তু স্পষ্ট নয়। এটা কিন্তু স্পষ্ট বার্তা আমরা পাইনি যে আসলে কতটুকু আলাপ সেই পররাষ্ট্র সচিবের সাথে হয়েছে কিনা। না, সেই বার্তা সম্ভবত স্পষ্ট। আমি পররাষ্ট্র সচিবকে জিজ্ঞেস করেছিলাম, পররাষ্ট্র সচিব বলেছেন তারা এটি বলেছেন, এবং বলার পরে আমরা বারবারই জিজ্ঞেস করছিলাম হোয়াট ওয়াজ হিজ রেসপন্স। উনি বলছেন নোট নিয়েছেন, দ্যাটস ইট। মানে কিন্তু স্পষ্ট বার্তা নেই কিন্তু আমাদের ডিলিংটা কতটুকু হলো ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি, ফলে যেহেতু না আমাদের দায়িত্ব কোনো বাংলাদেশ সরকার নেবে, সেইটা তো আপনার তার কাছ থেকে আনতে হবে, তাকে বলাতে হবে। সে যদি আমার সাথে সম্পর্ক নরমাল করতে চায়, সে যদি আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চায়, তাহলে তো তার ব্যাক অফ দ্য হ্যান্ড যেসব জিনিস সে গুটিয়ে রেখেছে সেসব ছাড়তে হবে। তার তো শেখ হাসিনাকে দিল্লিতে বসিয়ে রেখে তো তিনি আমার সাথে ভালো সম্পর্ক করতে পারবেন না,
কারণ তিনি তো আমার দেশ থেকে টাকা লুটপাটের সাথে জড়িত, আমার দেশে মানবাধিকার লঙ্ঘনের সাথে তিনি জড়িত। জুলাই আগস্টের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে ১,৫০০-এর উপরে মানুষ মৃত্যুর সাথে তিনি জড়িত, ২০ থেকে ২৫,০০০ মানুষের আহত হওয়ার সাথে তিনি জড়িত। তা এই উনাকে ছাড়া এবং আওয়ামী লীগের যেই নেতারা এই মুহূর্তে ভারতে আছে তাদেরকে ফেরত পাঠানো ছাড়া আমরা আসলে কিভাবে মানে বলেন যে ভারতের সাথে এই ডিলটা করতে পারি আর কি। ভারতের সাথে এই ডিলটা কিভাবে করবে, এবং ভারত নিয়ে আমরা দেখছি যে বিএনপি, ধরেন বিএনপি তো আসলে ক্ষমতা মুখে একটি দল, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায়, জনগণ ভোট দিলে, হ্যাঁ বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং পাবলিক পারসেপশন হচ্ছে এখন ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে। ফলে আপনারা যে টোনে কথা বলছেন ভারতকে নিয়ে, অনেকেই বলছেন, এবং প্রতিবেশী যেহেতু বদলের সুযোগ নেই, ফলে এবং আপনাদের সামনে কর্মসূচিও আছে বিএনপির পক্ষ থেকে, একটা লং মার্চ রয়েছে, রুহুল কবির রিজভী স্ত্রী শাড়ি এনে প্রকাশ্যে পড়াচ্ছেন, এগুলো দিয়ে বিএনপি আসলে কি বার্তা ভারতকে দিতে চায়? এবং এই জায়গায় বিএনপি কি একটু মানে কোথাও কোথাও উস্কানিমূলক আচরণ করছেন কিনা, এটা কূটনীতির পরিভাষায় কেউ কেউ বলছেন, সেই প্রশ্ন আপনার কাছে রেখে একটা বিরতিতে যাচ্ছে। দর্শক একটু পরে ফিরছি। দর্শক স্বাগত একবার। ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে কথা বলছি আমরা, ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসরুদ্দিন নাসির। আপনাদের এই কর্মসূচিগুলো কখনো কখনো একটু উস্কানিমূলক হচ্ছে কিনা? নিঃসন্দেহে সাম্য, ন্যায্যতা এবং সমানে সমান যে বন্ধুত্বের বার্তা প্রফেসর ইউনূস, তৌহিদ হোসেন কিংবা বাংলাদেশের পররাষ্ট্র সচিব কালকে ভারতের পররাষ্ট্র সচিবকে দিয়েছেন, এমনকি সংখ্যালঘু নির্যাতন ইস্যুতেও ভারত যখন উদ্বেগ জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব স্পষ্ট করে বলেছেন যে এটা কমপ্লিটলি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ফলে তারপরে আপনাদের লং মার্চ কর্মসূচিটা আসলে কি জন্য, কার উপরে চাপ তৈরি করতে চান আপনারা? আমরা যেটি স্পষ্টত বলতে চাই সেটি হচ্ছে ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যে দুনিয়া কাঁপানো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিডটি আসলে এখনকার যারা ভারতের সরকার রয়েছে তারা কোনোভাবে স্পিড ধারণ করতে পারেনি। তার পরবর্তী সময়ে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের ঠিক ১ মাস পরবর্তী সময়ে এখনকার ভারতের যিনি রাজনাথ সিং, যিনি ভারতের প্রভাবশালী মন্ত্রী, তিনি বলেছিলেন যে তার শূন্য সীমান্ত যে প্রস্তুত রাখতে হবে বাংলাদেশের বিপক্ষে, তার একটি অবস্থান তিনি শক্ত অবস্থান তিনি ব্যাখ্যা করেছিলেন। এর বাইরে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের বিপক্ষে যে অবস্থানগুলো হচ্ছে, বিশেষ করে আমাদের আগরতলাতে সরকারি হাইকমিশনে হিন্দুত্ববাদী এক সংগঠনের যে নেতাকর্মীরা তারা যে ঘটনা ঘটিয়েছে, এর আগে ২৮ নভেম্বরে কলকাতাতে একই ঘটনা হয়েছিল। এবং আপনি জানেন যে এর বাইরে আজকে দিল্লিতে আমাদের হাইকমিশনে একই ঘটনা হয়েছিল। এবং বাংলাদেশের একজন নাগরিককে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের সাউথ ব্লক যেভাবে বিবৃতি দিয়েছে বাংলাদেশের বিপক্ষে, সার্বিকভাবে সব কিছু মিলিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল মিলে আমরা বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে ৩ সংগঠন আমরা সেটির প্রতিবাদ করেছিলাম। ভারতীয় হাইকমিশনে আমরা সেটি স্মারকলিপি দিয়েছিলাম। এর বাইরে আমরা যেটি মনে করছি, বাংলাদেশে গত ১৫ বছর ধরে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই প্যাসিবাদের যে প্যাসিবাদকে ধারণ করেছিল এবং যে রাষ্ট্র এই প্যাসিবাদকে আরও উল্লেখযোগ্যভাবে এগিয়ে যেতে চেয়েছিল, সেই রাষ্ট্রের নাম হচ্ছে ভারত। এবং সেই বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে চরমভাবে ধ্বংস করার জন্য এই দেশটি চরমভাবে দায়ী। বিশেষ করে আমরা যদি আপনাকে স্মরণ করে দিতে চাই, ২০১৪ সালে ভারতের তখনকার ক্যাবিনেট যে ফরেন সেক্রেটারি ছিলেন সুজাতা সিং, তখন বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা যে নিম্নগামী শুরু হয়েছিল, ২০১৪ সালে তিনি এসে যে স্বৈরাচার এরশাদকে তিনি নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করেছিলেন এবং একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছিল। এবং ২০১৮ সালে সেই অবস্থা হয়েছিল এবং ২০২৪ সালে একই অবস্থা হয়েছিল। এবং আমরা মনে করছি যে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা থাকতো, তাহলে জুলাই এবং আগস্টে ২,০০০-এরও বেশি মানুষ কিন্তু নির্বিচারে গুলিবিদ্ধ হয়ে শহীদ হতো না। যদি জনগণের সরকার থাকতো তাহলে জনগণের ভয় থাকতো এবং সেই সরকার কোনোভাবে তার রাষ্ট্রে ২,০০০-এরও বেশি মানুষকে গুলি করতো। যুক্তির খাতিরে যদি আপনাকে একটা প্রশ্ন করি, যে ধরেন আপনি বাংলাদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, সেটি ধরেন নস্যাৎ করার দায়িত্ব যদি ভারত নিয়েও থাকে, সেটি পুনরুদ্ধার করার দায়িত্ব নিশ্চয়ই ভারত নেবে না। এবং ধরেন ২৪-এর আন্দোলন যখন হলো, তখনও ভারত সরকার, ভারতের সাউথ ব্লক, ভারতের নরেন্দ্র মোদী, RSS সবাই ছিল, তখন তো ভারত কিছু করতে পারে নাই। ফলে এই ১৪ বা ১৮তে যে পারা গেল না, সেই ব্যর্থতার দায়টা আপনাদেরকে নিতে হবে না? না, আমরা তো না, ব্যর্থতার দায় ধরুন আমরা যেরকমভাবে ভাবছি সেটি হচ্ছে ১৪, ২০১৮ এবং ২৪ সালে যে একটি ভয়াবহ অবৈধ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন তো এই দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ২০১৪ সালে তো মাত্র
আপনাদের গণমাধ্যমের হিসাবে 5% 2-3 মানুষ ভোট দিয়েছে 2018 সালে একই অবস্থা, এবং 2024 সালে ডামি নির্বাচনের একই অবস্থা নিরূপণ হয়েছে। কিন্তু একটি প্রতিবেশী দেশ হিসাবে তাদের যেরকম দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল, সেই দায়িত্বশীল আচরণ তো আমরা কোনোভাবে দেখছি না, বরং আমাদের তার বিপরীতে বাংলাদেশের যে নতুন সরকার ছিল, খুনি হাসিনা সরকার, তারা যেরকম বাংলাদেশকে যেই পরিস্থিতিতে নিয়ে গেছে, সেখানে ভারতের ভূমিকা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ রয়েছে, আমরা সেটি মনে করছি। এবং 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতের যে ভূমিকা, বিশেষ করে খুনি হাসিনাকে যেভাবে দেশপ্রেমিক হিসাবে উপস্থাপন করেছে, বা বিশেষ করে ভারতের গণমাধ্যম, ভারতের রাজনীতিবিদ সব শ্রেণীর, সেটি বাংলাদেশের মানুষ কোনোভাবে পছন্দ করছে না। বাংলাদেশের মানুষ মনে করছে 2000-এরও অধিক মানুষকে হত্যার দায়ে খুনি হাসিনাকে যে আশ্রয় দিয়েছে, সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে যে খুনি হাসিনা ভারতকে যে উজাড় করে সবকিছু দিয়ে দিয়েছেন, তারই একটি প্রতিদান হয়েছে, আমরা সেটি মনে করছি। আরেকটা বিষয়, জাতীয় স্লোগান একটা ছিল জয় বাংলা, সেটি আদালত বাতিল করেছে। প্রশ্ন হচ্ছে, জাতীয় স্লোগান আমি খুব বেশি শুনি নাই আর কি, মানে মানুষ দিত, কিন্তু জয় বাংলা যে স্লোগানটা, সেই স্লোগানটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, যেটা বাংলাদেশের কৃষক শ্রমিক 71 সালের সময় আমরা যে বিশাল যুদ্ধ, আমরা ডিসেম্বরে দাঁড়িয়ে, যেটি না হলে হয়তো বাংলাদেশ নামক রাষ্ট্র তো জন্মই হতো না। সেই স্লোগান বাতিল করাটা কি আপনাদের অগ্রাধিকারের তালিকায় ছিল, অথবা সেই স্লোগান বাতিলের পর অনেকগুলো প্রশ্ন, এটাকে কি আপনারা আওয়ামী লীগের দলীয় স্লোগান মনে করেন কিনা? এই স্লোগানটা তো বাংলাদেশের স্লোগান। দ্বিতীয়ত হচ্ছে যে, এর আগে জয় বাংলা যখন বাতিল হয়েছিল, তখন আরেকটি স্লোগান এসেছিল পাকিস্তানের আদলে, জিন্দাবাদ দিয়ে, বা এখনো পিনাকি বা অনেকে যেটা বলেন ইনকলাব জিন্দাবাদ, সেরকম কিছু হতে যাচ্ছে কিনা? এই আলোচনাগুলোর সুযোগ দেওয়া এই সরকারের জন্য কেন জরুরি, বা এটা কেন অগ্রাধিকার তালিকায় আসলো? আপনি যে প্রেক্ষাপটের কথা বললেন জয় বাংলা স্লোগান নিয়ে, আমি একটু আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলি। 2019 সালে যখন আমি স্টুডেন্ট ছিলাম, যখন আমি নিরাপদ সড়ক চাই আন্দোলনে ছিলাম, তখন আমাদের উপরে রাস্তায় ফেলে আমাদেরকে পিটিয়ে তারপর জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল হয়েছে, ছাত্রলীগের গুন্ডারা মিছিল করেছে। যখন শহীদ মিনারে আমাদের শিক্ষকরা দাঁড়িয়েছিলেন নিরাপদ ক্যাম্পাস চাই এই দাবিতে, তখনও আমাদের শিক্ষকদেরকে লাঞ্ছিত করে ক্যাম্পাসে জয় বাংলা স্লোগানে মিছিল হয়েছে। এই গত জুলাই মাসে 15ই জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিটিয়ে রক্তাক্ত করে, বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে টার্গেট করে পিটিয়ে রক্তাক্ত করে মেডিকেলে ঢুকে দ্বিতীয়বারের মতো পিটিয়ে তারা জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করেছে। রাজু ভাস্করের সামনে এসে বিরিয়ানি উৎসব করেছে এবং সেই উৎসবের ছবি ভিডিও ফেসবুকে পোস্ট করেছে জয় বাংলা স্লোগান দিয়ে। সুতরাং জয় বাংলা বলতে আপনি যে ন্যারেটিভের কথা বলছেন, আমি যখন জয় বাংলা শুনি তখন আমি একটা আওয়ামী লীগের এইরকম দুঃশাসনের চিত্র দেখতে পাই, আমি এবং আমার প্রজন্ম এটাই দেখতে পাই। এখন জয় বাংলা স্লোগানটা আসলে কোন প্রেক্ষাপটে সেটাকে জাতীয় স্লোগান করা হলো? 2020 সালে এটা করা হয়েছিল, 20 সালে। হ্যাঁ, তো আপনি আমাকে একটা জিনিস বলেন যে একটা 10 বছরের শিশু যখন সে স্কুলে যাবে, সে একটা কালচারাল প্রোগ্রামে সে অংশ নেবে, সেখানে তাকে কেন মঞ্চে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিতে হবে? বা একজন পুলিশ কর্মকর্তা ধরে নেন যে উনি একটা দুর্গাপূজা উপলক্ষে কোনো একটা প্রোগ্রামের উনি হিন্দু কমিউনিটির সাথে উনি একটা প্রোগ্রামে উনি গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উনি কথা বলবে বা কিছু একটা, সেখানে গিয়ে কেন তাকে জয় বাংলা স্লোগান দিতে হবে? মানে জাতীয় স্লোগান করার তো বাধ্যতামূলক করা হয়েছিল যে এইসব জায়গায় জয় বাংলা স্লোগানটা দিতেই হবে, এটা কেন দিতে হবে? জয় বাংলা স্লোগানটা আপনি যে প্রেক্ষাপটে বলছেন, আওয়ামী লীগ নিজেই সেই প্রেক্ষাপট পাল্টে ফেলেছে। আওয়ামী লীগ এই স্লোগানটাকে একটা দুঃশাসনের প্রতীক হিসেবে ব্যবহার করেছে, এবং সেটা তো আপনি আরো অনেক কিছু বলেছেন, কিন্তু আমি আমার সামনে এবং আমার প্রজন্ম আসলে জয় বাংলা স্লোগানটাকে একটা পুরোপুরি দলীয় স্লোগান এবং অপশাসনের একটা প্রতীক হিসেবে দেখতে পাই। আমি পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য আপনাকে একটা বিষয় একটু বলে দিই, যদিও আমি এটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ ছাড়া আর কেউ জয় বাংলা স্লোগান দিতে আগ্রহী, তবুও পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য বলে দিই, কেউ যদি ব্যক্তিগতভাবে চায় যে সে জয় বাংলা স্লোগান দেবে, সেটা সে দিতেই পারে। এই জন্য জাতীয় স্লোগান থাকাটা আসলে ম্যান্ডেটরি না। জি, কিন্তু অন্য কোনো স্লোগানের কথা কি ভাবা হচ্ছে? বা আমাদের জাতীয় স্লোগান থাকা, নতুন কোনো জাতীয় স্লোগানের চিন্তা ভাবনা কি সরকারের আছে? না, নতুন কোনো জাতীয় স্লোগানের চিন্তা ভাবনা সরকারের নেই, এটা নিয়ে এখন পর্যন্ত কোনো ডিসকাশন হয়নি। জি, আরেকটা ঘটনা আজকে ঘটেছে, আমরা দেখলাম যে 2009 যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসলো আর কিছু এ দফায় টানা 16 বছরের যে রেজিম, সে সময় থেকে ধরেন সে সময় যারা ডেপুটি সেক্রেটারি হিসেবে এলপিআরআই গেছেন, বা অনেকের সঙ্গে নিশ্চিতভাবে একটা বড় অংশের সঙ্গে অন্যায় হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে রাজনৈতিক বিবেচনায়, তাদের একটা বড় অংশের একটা পর্যালোচনা করে শতাধিক মানুষকে সচিব এবং আরও প্রায় শতাধিককে সচিব পদমর্যাদা গ্রেড 1 দিয়ে তাদেরকে এখন মর্যাদা দেওয়া হলো। এখন ধরেন সচরাচর একটা ব্যাচ থেকে আসলে কতজন সচিব হয়? 3 জন 4 জন 5 জন হতেন। ফলে এইটাকে আসলে আপনি ন্যায় বিচার করতে গিয়ে আবার খানিকটা অন্যায় আমরা করছি কিনা, সেটা একটি জায়গা।
দ্বিতীয় জায়গা হচ্ছে যে এই মানুষগুলোকে যদি সেই ভূতাপেক্ষ সব ধরনের সুযোগ সুবিধা দিতে আমাদের হবেই, সরকার যদি তার সেটা স্বীকৃতি দেয়, তাহলে যে বিপুল পরিমাণ ক্যাশ টাকা লাগবে, নগদ টাকা লাগবে, সেই টাকার যোগান থেকে আসবে? অথবা এগুলোকে আন্দোলনের স্পিরিটও ছিল কিনা? মানে এটা কি শুধুই বৈষম্যের কারণে হচ্ছে, নাকি এখানে এক ধরনের অন্য বিবেচনাও কাজ করছে অনেক ক্ষেত্রে? এটা যদি যেটা আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, আমার জন্য তো প্রথমে একটু বলা কঠিন, কারণ সরকার আসলে কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে এটা সরকারের বিষয়। কিন্তু আমি যতটুকু জানি যে আসলে মনে হয় এখনো এটা শুরু হয় নাই, কিন্তু একটা রিপোর্ট ছিল, সেই রিপোর্টটা দেওয়া হয়েছে যে 764 জনকে মেবি ঠিক করা হয়েছে, যে 1540 জনের মধ্য থেকে, 1540টি রিপোর্টের মধ্যে থেকে। এখন প্রথমত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দেখেন 2009 সাল আর এখন হলো 15 বছর পার হয়েছে। সো 2009 সালে আসলে যেটার বাস্তবতা ছিল সেটার বাস্তবতা এখন আছে কিনা এবং তাকে আমার এখন বসাতে হবে কিনা, এগুলো তো আসলে সরকারের মেকানিজমের বিষয়, অ্যাডমিনিস্ট্রেটিভের বিষয়। কিন্তু এইটা তো সত্য যে আপনি যখন একটি কারেন্ট ফ্লোর মধ্যে আবার নতুন করে বসান, তখন সেইটাকে অ্যাডজাস্ট যে করা, সেই অ্যাডজাস্ট করতে তো আসলে নিশ্চয়ই এই মুহূর্তে বেশ কিছু সমস্যার সম্মুখীন আসলে সরকারকে হতে হবে। আবার আমরা শুরুতেও দেখেছি যে আসলে সরকারের উপরও তো একটি চাপ তৈরি করা হয়েছে যে আমরা বঞ্চিত, আমাদেরকে দেখতে হবে, যার যত দাবি রয়েছে সরকারে গেছে। তো ফলে সরকারকেও আসলে ডিল করতে হচ্ছে। যে সরকার ওই সময় একটা কমিশন করেছে, আমি যদি ভুল করে না দেখি সেপ্টেম্বর মাসে কমিশনটা হয়েছে, তো কমিশন তার রিপোর্ট দিয়েছে। তো নিশ্চয়ই সরকার এর মধ্যে থেকে একটা বিচার করার বিষয় আছে এখনো, যে এর মধ্যে কতজনের বয়স আছে, কতজনের ওয়ার্কিং লাইফ বাকি রয়েছে, তারা কতদিন আসলে আর সার্ভিস দিতে পারবে বাংলাদেশকে। নিশ্চয়ই সরকার এইসব বিষয়গুলো চিন্তা করে এইসব বিষয় অ্যাডজাস্ট করে এখন সচিব করা হবে না, বিষয়টা হচ্ছে তাদেরকে সচিব পদমর্যাদা দিয়ে ওই সময়ের সুযোগ সুবিধা দিয়ে এবং সম্মানটা ফিরিয়ে দেওয়া। এখন এটা আসলে তো মনে করেন যে এক প্রকার জটিলতাই আর কি, কারণ আপনার ফেয়ার থাকতে হবে, কারণ আসলে মানুষ বঞ্চিত হয়েছে। ওই সময় অনেকজনকেই আসলে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। আমারও পরিচিত দুই একজন আছেন যাদেরকে আসলে বাধ্যতামূলকভাবে তাদের অবসরে যেতে হয়েছে, আমারও পরিচিত কয়েকজন আছে। ফলে এগুলো আসলে কি, এটা হলো যে গত 15 বছরের যে একটা ভুল শাসন, মানে একটা সত্যিকারের শাসন ব্যবস্থা যে বাংলাদেশে না থাকার কারণে এখন যে আসলে অনেকগুলো হযবরল ঘটনা ঘটছে, এটার আসলে দায় বর্তমান সরকার বা বর্তমান সরকারের যে সিচুয়েশন তার থেকে আরো বেশি হলো যে আমরা যে লিগেসিটা, যে ব্যাগেজটা আসলে আমাদের তো এখনো টানতে হচ্ছে। মানে আমাদের তো ওই মিনিস্ট্রি চালাইতে হচ্ছে যে মিনিস্ট্রি শেখ হাসিনা চালাতেন, মানে ওইভাবেই চালাতে হচ্ছে যেভাবে তিনি চালাতেন। নাগরিক কমিটিকে আমরা মাঝে মাঝে দেখি সরকারের বেশ সমালোচনা আপনারা করেন, ধরেন ইলেকশন কমিশন ফরমেশন নিয়ে আপনাদের সুস্পষ্ট অবস্থান ছিল। এখন পর্যন্ত কি মনে হয় যে সরকার তার অগ্রাধিকার সঠিকভাবে নির্ধারণ করে সেটা জনসম্মুখে সেই অগ্রাধিকার এবং সেটার একটা সময়সীমা সেটা স্পষ্ট করতে পেরেছে? না, এটা যদি করতে পারতো তাহলে তো আসলে আপনার অনেকগুলো বিষয়ে আসলে সমালোচনা করার প্রয়োজন ছিল না। যেমন আমি যদি মনে করি আমরা নাগরিক কমিটি থেকে যখন ভারত বিরোধিতা হচ্ছে, যে কিছুক্ষণ আগে আপনি নাসির ভাইকে যে প্রশ্নটা করলেন আর কি, তো আমরা মনে করি ভারত বিরোধিতা প্রয়োজন। কারণ ভারত বিরোধিতা, আমি এই শব্দটি একটু ভারত না, আমরা আসলে দিল্লি বলার চেষ্টা করি আর কি। কারণ ভারত বলতে তো আসলে জনগণ বোঝায়, পুরো ভূখণ্ড বোঝায়। আমরা দিল্লির ওই সরকারটাকে আসলে প্রশ্ন করতে চাই। এখন মনে করেন দিল্লির এই গভর্নমেন্টের সাথে আমাদের আসলে পজিশনটা কি? দিল্লির এই গভর্নমেন্টের সাথে কি আমি মনে করেন জাস্ট উস্কানিমূলক কর্মসূচি নিব, নাকি আমি অন পয়েন্ট আলাপ করবো যে দিল্লি আসলে বাংলাদেশের কাছ থেকে কি চায়, দিল্লি বাংলাদেশকে কেন, মানে কি তার প্রাপ্য? আপনি যদি দেখেন দিল্লির যে বর্ডার, এই বর্ডারের প্রত্যেকটা নেইবারিং কান্ট্রি নানানভাবে দিল্লির তো ফ্রেন্ড ছিল, এটা নেপাল হোক, এটা মালদ্বীপ হোক, এটা শ্রীলঙ্কা হোক, তাহলে কেন আজকে তারা নাই? এমন কি পররাষ্ট্র নীতি দিল্লি ফলো করলো গত 10-12 বছর? ফলে আজকে বাংলাদেশে যখন আমাদের এই ভারতের সাথে মিটিং হচ্ছে, যেমন আমাদের দাবি কি ছিল, আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট দাবি ছিল যে ভারতের সাথে যতগুলো অসম চুক্তি আছে সেই চুক্তিগুলো প্রকাশ করেন, প্রকাশ করার পরে মানুষ ঠিক করবে কোন চুক্তি থাকবে কোন চুক্তি থাকবে না। আমরা বলেছি যে ঐতিহাসিকভাবে শর্ত যদি থাকে দুই দেশের ভিতরে যে কোনো পক্ষে এটি প্রকাশ করিতে পারিবে না, না এরকম চুক্তি কেন হবে? মানে আমার রাষ্ট্র একটা চুক্তি করছে, এটাও কিন্তু একটা প্রশ্ন। আমরা কিন্তু এই আলাপটাও মাঝে মধ্যে দিচ্ছি যে কোনো দেশের সাথে যদি আপনি চুক্তি করতে চান, সেই চুক্তি মাস্ট বি পার্লামেন্টে ক্লোজড, মানে উন্মোচন হতে হবে, মানুষের জানতে হবে যে আমার দেশ, এটা আমেরিকা হোক, এটা ইংল্যান্ড হোক, এটা যে কোনো কান্ট্রি হোক বা ভারত হোক, তার সাথে আমি এই চুক্তিতে যাচ্ছি। তো আমার যদি বেনিফিট না থাকে সেই চুক্তিতে আমি কেন যাব? তো সরকারের জায়গা থেকে আমরা বলতে চাই যে সরকারের জন্য এটা গুরুত্বপূর্ণ যে আসলেই তাকে একটা রোডম্যাপ দেওয়া, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে আমি পাচারকৃত অর্থের নমুনা পেলাম, শ্বেতপত্র কমিটি একটা রিপোর্ট দিল, কিন্তু কিভাবে ফিরিয়ে আনবো
সেটার পন্থা কি, পদ্ধতি কি? আমি তিথি আপনাকে একটু ওই প্রশ্নটা করতে চাই। ছাত্রদল সহ 3টি অঙ্গ সংগঠন বিএনপির যে লং মার্চটা করছে ভারতের সঙ্গে, ধরেন এখনকার সরকার তো ভারতের সঙ্গে নতজানু বা সেই বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেনি যেটা আগে বলেছিল। পররাষ্ট্র সচিবের বার্তা স্পষ্ট, প্রফেসর ইউনূসের বার্তা স্পষ্ট যে আমরা সাম্য চাই। তারপরেও এই লং মার্চ কর্মসূচিকে আপনারা কিভাবে দেখছেন? এটা একটা রাজনৈতিক কর্মসূচি, ওনারা স্বাধীনভাবে সেই কর্মসূচি পালন করতে পারেন। আমি আপনাকে একটা জিনিস একটু মনে করিয়ে দিই, ভারতে যে কর্মসূচিগুলো হচ্ছে আমরা দেখছি বিজেপি বাংলাদেশের দূতাবাস ঘেরাও করছে, আরএসএস ঘেরাও করছে, হামলাও করেছে। এখন ওখানে তো বিজেপি সরকার ক্ষমতায় আছেন, তবুও তো বিজেপি পলিটিক্যাল এই কর্মসূচিগুলো করছে, ওনারাও চাইলে সেই কর্মসূচি করতে পারেন। আমি এটাতে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো ধরনের দ্বন্দ্ব বা কোনো ধরনের মতনৈক্য আছে বলে মনে করি না। ওনারা পলিটিক্যাল পার্টি হিসেবে এই ধরনের কর্মসূচি করতেই পারেন। জি, অনেকেও যে কথাটা বলছিল তিথি, যে একটা সুনির্দিষ্ট রূপরেখা বা রোড ম্যাপের কথা খুবই আলোচনা হচ্ছে, বিশেষ করে নির্বাচন নিয়ে। প্রফেসর ইউনূস গতকালকে ইউরোপীয় ইউনিয়নের 21 জন বা 22 জন রাষ্ট্রদূতের সঙ্গে যে আলাপ, সেখানে উনি যে ইঙ্গিত দিয়েছেন তাতে ধারণা করা হচ্ছে খুব শিগগিরই এরকম একটা রোড ম্যাপ বোধহয় আমরা পাবো। আপনারা কি আসলে প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, প্রস্তুতি তো অনেক আগে থেকেই নেওয়া শুরু হয়েছে। এখন যেহেতু আমরা বলে দিয়েছি যে 31 ডিসেম্বরের মধ্যে কয়েকটা কমিশনের রিপোর্ট আসা শুরু হবে, অলরেডি 2-1টা রিপোর্ট আসতে শুরু করেছে, তো বোঝা যাচ্ছে যে খুব দ্রুতই আসলে রোড ম্যাপটা খুব ক্লিয়ারলি চলে আসবে। আর রোড ম্যাপ কিন্তু অলরেডি দেয়া আছে যে সংস্কার এবং নির্বাচন দুটো একই সাথে চলমান আছে। হ্যাঁ, সংস্কার রিপোর্টগুলো চলে আসলেই আস্তে আস্তে করে আসলে নির্বাচনের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। জি, আমি বিরতিতে যাই। নাসির, আপনার কাছে একটা প্রশ্ন রেখে, বিএনপির পক্ষ থেকে একটা কমিটি করা হয়েছিল মেজর অবসরপ্রাপ্ত হাফিজের নেতৃত্বে পুলিশ সংস্কার বিষয়। তারা আজকে র্যাব বিলুপ্তির দাবি করেছে। প্রশ্ন হচ্ছে, র্যাব আপনাদের তৈরি করা বিশেষ একটি পরিস্থিতিতে, এবং সেটি যখন বিলুপ্তির দাবি করেন সেটি আসলে বিএনপির জন্য একটু অস্বস্তির কারণ হয় কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা এই সরকারকে সংস্কারের জন্য অনেক সময় দিতে চান না, আপনারা দ্রুত নির্বাচন চান, আবার আপনারাই তাদেরকে সংস্কারের প্রস্তাব দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড সিদ্ধান্ত নেওয়ার জন্য দাবি জানাচ্ছেন। এটাও খানিকটা সাংঘর্ষিক কিনা? আপনারা ক্ষমতায় এসেই তো সেটা করতে পারেন, সেটা নিশ্চয়ই সম্ভব। সেই বিষয়ে কথা বলো, তার আগে দর্শক একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার। র্যাব বিলুপ্তি প্রসঙ্গে আমরা কথা বলতে চাই নাসিরউদ্দিন নাসির, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদকের সঙ্গে। আপনাদের এই দাবি কেন, এবং এই দাবিটা একটু মনে হচ্ছে কিনা অসঙ্গতিপূর্ণ, কারণ র্যাব আপনারাই তৈরি করেছিলেন? না, আমার একদম কোনোভাবে অসঙ্গতি মনে হচ্ছে না। আপনি জানেন যে র্যাব আমাদের 2001 সাল পরবর্তী সময় তৈরি হয়েছিল। র্যাব তৈরি করা হয়েছিল সন্ত্রাস দমন উদ্দেশ্যে, এবং আপনি জানেন যে যখন অপারেশন ক্লিন হার্ট হয়েছিল তখন 2004 সালে, হ্যাঁ, তখন আপনি কি এরকম একটি এক্সাম্পল দিতে পারেন যে অপারেশন ক্লিন হার্টে আওয়ামী লীগের কোনো ধরনের কোনো নেতাকর্মী সেই অপারেশন ক্লিন হার্টে র্যাব কর্তৃক তারা নিহত হয়েছিল, এরকম কোনো তথ্য দিতে পারবেন না, বরং উল্টো দিতে পারবেন। বিএনপি হয়েছিল, বরং খুব সেটি সীমিত সংখ্যকভাবে। র্যাব তৈরি করা হয়েছে সন্ত্রাস দমনের উদ্দেশ্যে, কিন্তু আমরা সেটি কি লক্ষ্য করলাম? বিশেষ করে আমরা তো র্যাবের আমাদের সময় বাংলা ভাই শাইখ আব্দুর রহমান, মুফতি হান্নান সেই সময় র্যাব কর্তৃক আটক হয়েছিল বা তাদের গ্রেপ্তারে সফল অভিযান হয়েছিল, কিন্তু আমরা সেটি কি লক্ষ্য করলাম? র্যাবকে গত 15.5 বছর ধরে যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য খুনি হাসিনা যেরকমভাবে র্যাবকে ব্যবহার করেছে, আমরা নারায়ণগঞ্জের 7 মার্ডারের কথা আমরা বলে যাইনি, আমরা এর বাইরে র্যাব যতগুলো অপহরণ গুমের সাথে জড়িত হয়েছিল এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে যে প্রশ্নবিদ্ধ করেছিল, এবং বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী থেকে একটি ব্যাপক অংশ র্যাবে তারা কাজ এখনও করছে, অতীত করেছে। সুতরাং আমাদের যে গর্বের যে জায়গা, সেনাবাহিনীর যে অংশীদারিত্বকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করেছে এই র্যাব। সুতরাং সার্বিকভাবে গত 15.5 বছর ধরে হাসিনা র্যাবকে যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করেছে, সেটি এমন পর্যায়ে চলে গিয়েছে যে র্যাবকে এখন বিলুপ্তি করা ছাড়া আর কোনো কিছুই থাকবে না। বিশেষ করে আপনি জানেন সর্বশেষ যে র্যাবের বিরুদ্ধে যে আন্তর্জাতিক লঙ্ঘন হয়েছিল, যে স্যাংশন হয়েছিল, তার পরবর্তী সময়ে আমি মনে করছি যে এখনকার যে বাস্তবতা, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা এবং এই বাহিনীকে একটি নতুন শেফে আনার জন্য র্যাবকে বিলুপ্ত করা ছাড়া আর কোনো অপশন বোধে আমাদের মধ্যে আর। কিন্তু আপনারা সংস্কার, মানে ন্যূনতম সংস্কার বা অল্প সংস্কার করে দ্রুত নির্বাচন চান, আবার আপনারাই এই র্যাবকে বিলুপ্তি করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছেন। কদিন পর তাও নির্বাচন যদি হয়, এবং নির্বাচন নিশ্চিতভাবে হবেও, আপনাদেরই ক্ষমতায় আসার কথা বা একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, তখন এটি করলে সমস্যা না। এখানে সংস্কারের বিষয়ে আমাদের এখানে নাগরিক কমিটির সম্মানিত আলোচক তিনি যেটা বলেছেন, যে একটু করে তিনি বলতে চেয়েছিলেন যে সংস্কার প্রক্রিয়া যে শুরু হয়েছে, অথবা তিনি বললেন নির্বাচিত সরকার করবে তার নিশ্চয়তা কি। এখানে আমি দেখলাম যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে সংস্কার প্রকল্প চলছে অথবা সংস্কার কমিশন চলছে,
বা সরকারের পক্ষ থেকে এই ধরনের এক ধরনের মার্জিনিটি করা হচ্ছে বা এরকম আওয়াজ তোলা হচ্ছে যে সংস্কার শুধুমাত্র ওনারাই করবে, নির্বাচিত সরকার সংস্কার করবে না, বা নির্বাচিত সরকার যদি যায় তাহলে সংস্কার প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, এরকম এক ধরনের হাইপ তৈরি করা হচ্ছে। আমার কাছে সেটি মনে হচ্ছে। আমরা যেটি স্পষ্টত মনে করছি যে সংস্কার একটি প্রক্রিয়া, এটি চলমান এখন যেরকম রয়েছে তেমনি এই সংস্কার প্রক্রিয়া বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার প্রক্রিয়া চলতে থাকবে। এবং বাংলাদেশের সংবিধান তো অনেকগুলো পরিবর্তন হয়েছে, অনেকবার সংশোধন বিয়োজন হয়েছে, সবগুলো তো সংস্কারের অংশ হিসাবে হয়েছে। এবং বাংলাদেশের বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো, কর্ম কমিশন, সবগুলো সংস্কার হয়েছে এবং এই প্রক্রিয়া ভবিষ্যতে থাকবে। অন্য অনেক খারাপ কাজকে বৈধতা দেওয়ার জন্য বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয়েছে। সুতরাং আমি মনে করছি যে গত 15.5 বছর ধরে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যেকটি স্তর যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি প্রক্রিয়া এই সরকার শুরু করতে পারবে। কিন্তু এই চলমান এই প্রক্রিয়া তো চলতেই থাকবে এবং চলা উচিত বলে মনে করছি। সুতরাং সংস্কারের বিষয়ে আমাদের দল বা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে কোনো বিরোধ নেই, কিন্তু আমরা মনে করছি সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সাথে সাথে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যেই পরিস্থিতি তৈরি করা দরকার সেই পরিস্থিতি সরকারকে দ্রুত করতে হবে। কারণ আমরা যদি জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের পূর্বে যেই 2000-এরও বেশি মানুষ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অথবা গত 15.5 বছর ধরে যে গুম খুনের শিকার হয়েছে, প্রত্যেকটি তৈরি হয়েছিল এদেশের গণতান্ত্রিক সরকার ছিল না, জনগণের সরকার ছিল না। জনগণের যে সরকার ছিল সেই সরকারের জনগণের যে ভয় থাকে যে পরবর্তী নির্বাচনে তাকে ভোট দেওয়া না দেওয়া যে একটি কন্ডিশন থাকে, সেরকম পরিস্থিতি এই সরকারের কাছে ছিল না বলেই এই জুলাই আগস্টে এতগুলো মানুষ হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তিথি, এই সরকারকে আসলে একটা দাবির ভারে জর্জরিত সরকার, মানে ধরেন যার যত দাবি, একদম আনসার থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা পর্যন্ত, সচিব পর্যন্ত সবাই দাবি জানাচ্ছে, সবাই সংস্কারের রূপরেখা দিচ্ছে, আবার সবাই মনে করছে এই সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নাই বা দরকার নাই। ফলে আপনারা বা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ধরেন এই 10টা বা 15টা কাজ করব, এইটা এরকম সময় রেখা, এই রূপরেখা বা এই সময়ের ভিতরে এটা করব এবং বাকিটা চলমান থাকবে, যেটা ছাত্র দলের নেতাও বলছিলেন, এরকম কোনো কিছু কি সম্ভব বা এরকম কোনো রূপরেখায় কি আমরা একটা পেতে যাচ্ছি? আসলে এরকম রূপরেখার তো প্রতিদিনই আপনারা টুকটাক আপডেট পাচ্ছেন। আমরা প্রেস উইং থেকে প্রতিনিয়তই আমরা প্রধান উপদেষ্টার যেসব মিটিং হচ্ছে, যেসব সিদ্ধান্ত হচ্ছে সবগুলোই জানাচ্ছি এবং সবকিছুই বলছি। আপনি যে কথা বললেন দাবি দাওয়ায় জর্জরিত কিনা, জর্জরিত শব্দটা একটু নেগেটিভ হয়ে যায়। আমরা পজিটিভলি দেখতে চাই জিনিসটাকে, যে হ্যাঁ এটা যেহেতু মানুষের প্রত্যাশার একটা সরকার এবং মানুষজনের অনেক প্রত্যাশা আছে সরকারের কাছে যে অনেক কিছু এই সরকার করে দিয়ে যাবে, সেই জায়গা থেকে সকলের জায়গা থেকে দাবি জানাতে এবং আমরা ওয়েলকাম করছি সেটাকে, দাবি তারা জানাতেই পারে। কিন্তু যেটা নিয়ে আমাদের আপত্তির জায়গা ছিল, আমাদের না শুধু, মানে মানুষের একটা আপত্তির জায়গা আছে, সেটা হচ্ছে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে যে বিক্ষোভ মিছিল সমাবেশ করা, সেটাতে আমরা বলেছি যে এটা না করে বরং অন্য কোনো চ্যানেলে আমাদের কাছে, এবং সেটা অনেকখানি কমে এসেছে। আমরা মনে করি দাবি দেওয়া যেগুলো উঠছে মানুষের পক্ষ থেকে সেটাকে আমরা ওয়েলকাম করি, এটা নিয়ে আমাদের কোনো নাই, কোনো আপত্তি নেই এবং নেগেটিভলি আমরা একেবারেই দেখি না। আর রোড ম্যাপের বিষয়টা তো আমি যেটা বললামই, প্রতিদিনই কিন্তু আপনারা আপডেট পাচ্ছেন, প্রতিনিয়তই আমরা দিচ্ছি মিটিংয়ে কি হচ্ছে, কি ধরনের কথা হচ্ছে, এবং প্রেস উইং থেকে আমরা সপ্তাহে অন্তত 3টা, বড় জোর 4টাও করি কখনো কখনো, প্রেস কনফারেন্স করছি এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি মনে করি সব ব্যাপারে আমরা খুবই স্বচ্ছ এবং একেবারেই সকলের প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। জি, আরেকটা বড় কাজ হচ্ছে জাতীয় ঐক্য নিয়ে আমরা মাঝে মাঝে আলাপ শুনি। ধরেন এবার যখন এই 3 কলেজের ঘটনা বা ভারতের চূড়ান্ত রকমের আগ্রাসন, তারপরে রাজনীতিবিদদেরকে ডাকলেন আপনারা, শিক্ষার্থীদেরকে ডাকা হলো, ছাত্র সংগঠনকে ডাকা হলো, ধর্মীয় নেতাদেরকে ডাকা হলো, তারপর আবার আপনারা একটু করে ভুলে যান কিনা? মানে প্রশ্নটা হচ্ছে, সংকট আসলে কি রাজনীতিবিদদের কথা বেশি মনে হয়, রাজনৈতিক দলগুলোর কথা বা অন্যান্য স্টেক হোল্ডারদের কথা বেশি মনে হয়, বাকি সময় কি দেশ আসলে এই 20-21 জন উপদেষ্টাই চালাতে চান? এরকম একটা অভিযোগ অনেক রাজনৈতিক দলের আছে, ইনক্লুডিং বিএনপি। না, আমি এটার সাথে একমত নই। কারণ হচ্ছে আমরা কিন্তু একেবারে নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করে যাচ্ছি। আপনি ছাত্র সংগঠনের কথা বলেন বা ছাত্রদের কথা বলেন, ছাত্রদের সাথে কিন্তু এইবারই প্রথমবারের মতো বসা হয়েছে এই 4-3 মাসের সরকার, হ্যাঁ, এর আগে কিন্তু বসেনি। কিন্তু খুব রেগুলারলি কিন্তু রাজনৈতিক দলের সাথে বসা হচ্ছে, তাদের সাথে কথা বলা হচ্ছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ থাকছে। সুতরাং আপনি যে অভিযোগগুলো করছেন সেটার আমি আমার অভিযোগ না, এটা অনেক রাজনৈতিক দলের অভিযোগ। নিশ্চয়ই সেই অভিযোগগুলোর ব্যাপারে আমি আসলে খুব একটা একমত নই। কারণ আমি দেখছি, যেহেতু আমি প্রেস উইংয়ে আছি, আমি তো কভার করছি, আমি তো ছবি তুলছি, আমি তো দিচ্ছি সেটা সাংবাদিকদের, তো আমি তো দেখছি যে খুব নিয়মিতই যোগাযোগগুলো হচ্ছে।
জি, অনেক আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা আমার ধারণা নাগরিক কমিটির যে কাউকে পেলে সবাই করেন, সেটা হচ্ছে নাগরিক কমিটিকে আসলে এক ধরনের সরকারি দল, অথবা আরো একটু খারাপ করে বললে কেউ কেউ বলে এটাকে একটা কিংস পার্টি টাইপের কিছু, আমাদের অভিজ্ঞতা খারাপ বলেই বলছি। ধরেন ডক্টর ফেরদৌস কুরেশির একটি সরকার এরকম দল 2006-07 দিকে তৈরি করা হয়েছিল 111-এর সময়, বড় দলগুলোও তাদেরকে ভয় পাইত। ফলে যেহেতু আস্তে আস্তে আমরা দেখছি ছাত্রদের সমন্বয়কদের যারা সরকারের বাইরে ছিলেন, সার্জিস হাসনাত, তারা আস্তে আস্তে আপনাদের সঙ্গে ট্যাগড হচ্ছেন। ফলে আপনাদের আসলে গন্তব্যটা কি, আপনারা আসলে কি চান, কিভাবে চান? আচ্ছা, প্রথমে তো একটা কথা বলি, আসলে বাংলাদেশের মধ্যে কিংকে, এটাও মনে হয় একটু বিচার যদি আমরা জানতে পারতাম, এটাও আমাদের জন্য ইজি হইতো যে বাংলাদেশে আসলে কিংটাকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে কিং থাকে। ওকে, আমি না ওইভাবে তো ঠিক আছে, নিশ্চয়ই। আরেকটা বিষয় হলো, আপনি মানে প্রেসিডেন্ট না, এটুকু আমরা বুঝি। আপনি এই যে 111-এর যে ঘটনার কথা বলছেন, 111-এর প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট কি এক? মানে আসলে কি এক? আপনি দেখবেন এর আগে যতগুলো আন্দোলন হয়েছে, কোনো না কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডাস, পলিটিক্যাল পার্টির লিডারশিপে হয়েছে। আপনি 71-এর কথা বলেন, আমরা পলিটিক্যালি সেই সময় খুবই কনসিয়াস ছিলাম, আমরা জানতাম আমরা মুক্তিযুদ্ধে যাচ্ছি, আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি। আমরা 90-এর কথা বলি, আমরা 90-তেও সেম ঘটনা দেখেছি যে 3টা বড় বড় রাজনৈতিক জোট এই আন্দোলন লিড করেছে। কিন্তু 2024 আসলে আন্দোলনটা কে লিড করেছে? 2024-এ আসলে আন্দোলনের ডিরেকশনটা কে দিয়েছে? যারা দিয়েছে তারা আসলে গত 10 বছর 15 বছর, যেমন আমার মতো লোক যে ক্যাম্পাসে 3-4 বার মানে মার খেতে হয়েছে, আমার মাথা ফাটা, আমি জেল খেটেছি আমার মতো করে আমার জায়গায়। আমরা হয়তো খুবই ছোট ভয়েস ছিলাম, আমরা ওইরকম বড় বিএনপি বা আওয়ামী লীগ যে বিশাল স্কেলে ছিলাম না, মানে তিথিও জানে আর কি। আমাদের প্রতিনিয়ত এইসবের ঘটনার উপর দিয়ে যেতে হয়েছে। এটা তো আসলে একটা প্রজন্মের রিয়েলাইজেশন। আপনি নাগরিক কমিটি সরকারি দল কিনা বা সরকারি দলের কোনো মানে সুবিধা আমরা পাচ্ছি কিনা, সেটা তো একটা ভিন্ন টপিক। কিন্তু আপনি যদি দেখেন আমরা আসলে কারা, যে মানুষগুলো নাগরিক কমিটিতে রয়েছে, তাদের কিন্তু হতে পারে আপনার মতো তো গ্র্যান্ড স্কেলে অত বড় টিভি চ্যানেলে অত বড় গ্ল্যামার হিরো হয়ে আমরা রাজনীতি করি নাই, কিন্তু গত 12 বছর 10 বছর এই ক্যাম্পাসগুলোতে, বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন ইস্যুতে এই প্রত্যেকটা লোকই আসলে কাজগুলো করেছে। আপনি তাদের ত্যাগ, তাদের ডেডিকেশন, সেগুলো নিয়ে আমি কোনো প্রশ্ন করি না। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের ভবিষ্যৎটা তবে কি? এই প্রশ্নটা আসছে বিশেষ করে সার্জিস হাসনাত যেহেতু অনেক বড় হিরো আমাদের, তাদেরকে বলা যায় এই আন্দোলন যে 5-6 জন পোস্টার হিরো, তার অন্তত 2 জন আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ফলে সেটি আসার পরে এই প্রশ্নটা আরো জোরালো হচ্ছে। আমরা আসলে যেটা করার চেষ্টা করছি, আমরা মনে করছি যে একটা গণ অভ্যুত্থান তো আসলে মানুষের একটা রাজনৈতিক চিন্তার স্তরের পরিবর্তন ঘটায়। তো সেটা আসলে বাংলাদেশে এবার হয়েছে। প্রচুর নেতা তৈরি হয়েছে যারা একবারে অলিতে গলিতে। কারণ এবার দেখবেন আপনি নর্মালি পলিটিক্যাল এরিনায় যদি যখন আন্দোলন সংগ্রাম হয়, সেটা পল্টন, গুলিস্তান বা শাহবাগ, কিন্তু এইবার আপনি লক্ষ্য করেন কোনো লড়াই কিন্তু পল্টনে নাই, কোনো মানে বড় লড়াই গুলিস্তানে নেই। কিন্তু আপনি আমার বাসা খিলগা গোরানে, আপনি গোরান বাজারে মারামারি হয়েছে, যেখানে পলিটিক্যাল মিছিল পর্যন্ত হয় না। বাসাবরুক যে গলিতে গলিতে মারামারি হয়েছে, রামপুরে কখনো হয় নাই। তার মানে কি? আসলে তো জনগণ তার রেজিস্ট্যান্স তৈরি করেছে, গলিতে গলিতে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। তো এই যে মানুষগুলো আসলে কেন করেছে? এই মানুষগুলোর যে আলোচনাগুলো, সেটা তো একটা পলিটিক্যাল চ্যানেল রেডি হইতে হবে। তাদের সেই আলোচনাগুলো পলিটিক্যাল চ্যানেল বন্দোবস্তের কথা আমরা শুনি, নাগরিক কমিটিকে সেরকম একটা কিছু, আমরা সেরকমই একটা জিনিস তৈরি করতে চাই। অনেক ধন্যবাদ, অনেক সময় নেই। অনেক ধন্যবাদ অনেক সুচিস্মিতা, তিথি, নাসিরউদ্দিন নাসির। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।